বন্ধুদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি আজকে যেটা বলবো সেটা হলো সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা এবারের 2024 সালের লোকসভা নির্বাচনে। আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন যে এই সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা এর আগেও হয়েছে, বরাবরই হয়, কিন্তু এবারে যতটা খোলাখুলিভাবে এই মেরুকরণের চেষ্টা চলছে এইটা বোধহয় এর আগে কখনো হয়নি। আর এই যে মেরুকরণের চেষ্টা, এটা অনেকেই অনেক রকম কথা বলেন, অনেক খারাপ কথা বলেন, নানা রকমের অপচেষ্টা করেন, কিন্তু এবারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী নিজে যেভাবে সরাসরি মেরুকরণের চেষ্টা করছেন, বোধহয় এটা এর আগে আর কখনো হয়নি। আমি যদি ভুল বলি তাহলে আপনারা কমেন্ট বক্সে একটু বলবেন যে না, আমি কথাটা ভুল বলেছি, এর আগেও অন্য কোনো প্রধানমন্ত্রী এর থেকে বেশি নগ্ন কথাবার্তা বলেছেন, মেরুকরণের পক্ষে আরও বেশি কট্টর কথাবার্তা বলেছেন। এরকম যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাবেন। আবার একই সাথে বোধহয় আপনারা আমার সাথে আর একটা প্রশ্নেও একমত হবেন যে এবারে এই মেরুকরণের চেষ্টা সবথেকে বেশি হলেও এই প্রচেষ্টাতে দেশের মানুষ খুব বেশি সাড়া দিচ্ছেন না, অন্তত বাহ্যিকভাবে দেখে যেটা মনে হচ্ছে। জানি না ভোটের বাক্সে কী হবে। মেরুকরণের চেষ্টা সবথেকে বেশি হয়েছে, আর এইটা নিয়ে দেশের জনসাধারণের মধ্যে এবার সাম্প্রদায়িক উত্তেজনা তুলনামূলকভাবে কম, মানে এইটা খুব কাজে লাগেনি। এখন কেন কাজে লাগেনি এইটা নিয়ে একটু ভাবছিলাম, ভাবতে ভাবতে আমার মনে হলো এইটা 1999 সাল 98 সালের একটা ছোট্ট একটা ঘটনার কথা বলতে পারি। ঘটনাটা হলো, মগরা বলে একটা জায়গা আছে এই বাগজোলার ঠিক পাশেই, হাবড়া দেগঙ্গা এই যে দুটো থানা এর বর্ডার। একসময় এই মগরাটাকে, মানে ওই 97-98 সালে এই মগরাটাকে বলা হতো যে এটা হচ্ছে বাংলার অযোধ্যা। মানে এখানে সেই একেবারে প্রথম সময়ে অনেক বিজেপির সমর্থক তৈরি হয়েছিল এবং তারা মগরা বাজারে বসে, এরা হিন্দু, মগরা বাজারে বসে তারা হিসেব করত যে ওই যে অমুক মোল্লার পুকুর আছে ওই বাগজোলায়, ওখানে বড় পুকুর, তারা বসে হিসেব করতো যে বিজেপি ক্ষমতায় আসলে আমি ওই পুকুর পাড়ের ওই তেঁতুল গাছটা আমি নেব, আর একজন বলতো ওই বাঁশঝাড়টা আমি দখল করব। এরকম করে ওই বাগজোলার মুসলমান যারা, তাদের সম্পত্তির ভাগাভাগি হয়ে যেত এই মগরায় বসে, যে বিজেপি ক্ষমতায় আসলে মুসলমানদের কাছ থেকে এইগুলো সব কেড়ে নেবে। এখন সেই মগরাতে আর সে বিজেপির সেই সংগঠন নেই, কারণ অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় এলেন 99, 2000, 2001, 2002 এরকম করে একটা বছর পার হলো,
আর এই সমস্ত লোকজন দেখলো যে তো কিছুই হয় না, কিছুই তো করা যায় না, এবং আস্তে আস্তে তাদের অনেকের হয়তো মোহভঙ্গ হলো। তো আমার মনে হচ্ছে যে এবারে এই মোদিকে দেখে ঠিক এইরকম কোনো ঘটনা ঘটলো কি না যে মোদির পেছনে পেছনে অনেক লাফালাফি যারা করেছিলেন তারা হয়তো ভাবছেন যে কই তেমন কিছুই তো হলো না, ফলে এই হিন্দু মুসলিম করে খুব একটা সাড়া বোধহয় এই কারণেই হচ্ছে না। সে যা হোক, আমি একটু আপনাদের আর একবার একটু মনে করে দেব যে একজন প্রধানমন্ত্রী বলছেন যে হিন্দুদের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। মূলত কংগ্রেসকে টার্গেট করে এই কথা বলা হচ্ছে। বাড়ির বা গোয়ালের মোষ সেটাকে ইন্ডিয়া বা কংগ্রেস গভর্নমেন্ট কেড়ে নিয়ে মুসলমানদের দিয়ে দেবে। এক্সরে করে কার বাড়িতে কি সোনা দানা আছে এগুলো সব খুঁজে বের করে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। প্রথমে মুসলমান বলছিলেন, তারপরে নির্বাচন কমিশনে নালিশ হওয়ার পরে উনি ওই কংগ্রেসের ভোট ব্যাংক এইভাবে একদিন দুদিন বলেছিলেন, বলে তারপর আবার সেই হিন্দু মুসলমান প্রশ্নে উনি ফিরে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুদের বোঝাচ্ছেন যে সম্পত্তি কর বসাবে কংগ্রেস ক্ষমতায় আসলে বা ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে, এবং সম্পত্তি কর বসিয়ে সম্পত্তির অধিকাংশটা কেড়ে নেবে, নিয়ে ওই মুসলমানদের দিয়ে দেবে। এবং তার ব্যাখ্যা করছেন যে সবারই কিছু সম্পত্তি সবাই রেখে যান, পরবর্তী প্রজন্মের জন্য সেগুলো আর হিন্দুদের থাকবে না, ইত্যাদি ইত্যাদি। মোদি সাহেব তার স্টাইলে এইভাবে নির্বাচনী মিটিংয়ে আমজনতার সামনে এই সমস্ত কথা বলছেন তফসিলি জাতি, আদিবাসী এদের সব সংরক্ষণ কেড়ে নেওয়া হবে, সংরক্ষণ কেড়ে নিয়ে সব সংরক্ষণ দিয়ে দেওয়া হবে মুসলমানদের। কালকে না আজকে দেখলাম, কালকের কাগজে বোধহয় লাস্ট বললেন যে এটাকে তারা মুসলিম রাষ্ট্র বানাবে। ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে বা কংগ্রেস ক্ষমতায় আসলে মুসলিম রাষ্ট্র বানাবে ইন্ডিয়াকে। এই কথাগুলো কোনো এলেবেলে নেতারা বলছেন না, এই কথাগুলো বলছেন ভারতবর্ষের স্বয়ং প্রধানমন্ত্রী। আমি জানি না যে ভদ্রলোকের মাথা ঠিক আছে কি না, মানে মাঝে মাঝে এইটা সন্দেহ হয় যে মাথা ঠিক আছে কি না। এবং এই সন্দেহটা এই কারণে হচ্ছে, আজকের কাগজে বোধহয় আছে, আপনি দেখে নেবেন, আনন্দবাজার পড়ে দেখছিলাম, উনি বলছেন যে ওনার মা বাবার ঔরসজাত সন্তান নন, তার জন্ম ওই জৈবিক প্রক্রিয়ায় হয়নি, নিজে দাবি করছেন। অন্য লোকে বললে তাও একটা মানে হয়, তিনি বলছেন তিনি পরমাত্মা তাকে সৃষ্টি করেছেন এইসব কাজ করার জন্যে, সেই সব কাজ তিনি শেষ করবেন, এবং পরমাত্মা সৃষ্টি করেছেন। সেই সাথে বলছেন মা বেঁচে থাকা অবধি মনে হতো বা বলতাম যে আমি জৈবিক প্রোডাক্ট, কিন্তু এখন মনে হচ্ছে মা মারা যাওয়ার পরে তিনি বলছেন তিনি পরমাত্মার সৃষ্টি। মানে এগুলো যে কোনো সুস্থ মানুষ যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এইটাই প্রেসক্রিপশান হয় যে ওনাকে রাশিতে একবার একটু পরীক্ষা করে আনা ভালো, মাথা ঠিক আছে কি না এটা একটু পরীক্ষা করা ভালো। এখন উনি এইগুলো বলতে গিয়ে যেটা বলছেন সেটা হচ্ছে এগুলো
ইন্ডিয়া জোট বা কংগ্রেস মুসলিম তোষণ করে, মুসলিম তোষণের অভিযোগ তুলছেন। তোষণ হয় কি হয় না সেটা নিয়ে মানে আমি বলবো যেটা বিচার বিশ্লেষণ করা যায়, সেটা নিয়ে তর্ক বিতর্ক করা যায়, পক্ষে বিপক্ষে অনেক মত নিশ্চয়ই আসবে, সেটা নিয়ে আমি দুই চারটে কথা বলছি। কিন্তু তার আগে যদি আমরা একবার আলোচনা করি যে উনি এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কাকে তোষণ করার জন্য বলছেন, কাকে খুশি করার জন্য বলছেন, এইটা তো একেবারেই হিন্দুদের খুশি করার জন্যে, হিন্দুদের কনসলিডেট করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্যে। তা এইটা তোষণ নয়। মুসলমান তোষণের অভিযোগ তুলে বিরোধীদের বিরুদ্ধে আসলে তো এই অভিযোগটা উনি তুলছেন হিন্দুদের কনসলিডেট করার জন্যে, হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্যে। এই যে মেরুকরণ, এই মেরুকরণের চেষ্টা এইটা করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী? উনি বলছেন উনি সংবিধান রক্ষা করার জন্য জান প্রাণ দিয়ে লড়বেন। তা ভারতের সংবিধানে কি এই কথা বলেছে যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি হিন্দুদের প্রধানমন্ত্রী হবেন, মুসলমানদের প্রধানমন্ত্রী হবেন না, বা অন্যান্য শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছেন তাদের প্রধানমন্ত্রী নন? কিন্তু উনি যে কথা বলছেন তাতে কি বোঝা যায়? সংবিধানকে উল্লঙ্ঘন করা, নস্যাৎ করা আসলে তো এইটাই। মানে এর থেকে প্রকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে যেটা উনি করছেন? উনি সংরক্ষণ নিয়ে বলছেন যে তফসিলিদের সংরক্ষণ নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে। মানে সেটা তো একটা দিক, মুসলমানদের দিয়ে দেওয়া হবে বলছেন, একটা অভিযোগ তিনি করেছেন। কিন্তু অন্য দিকটা যদি জিজ্ঞেস করি যে তফসিলি জাতি, আদিবাসী, ওবিসি তাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ কার্যকরী করার জন্যে উনি তো 10 বছর প্রধানমন্ত্রী, কি করেছেন? কত শতাংশ কার্যকরী করেছেন? আমি এটা তফসিলিদের বলছি, ওবিসিদের বলছি, আপনারা তো এটাও একটু জিজ্ঞেস করবেন যে ঠিক আছে ওরা না হয় এটা নিয়ে মুসলমানদের দিয়ে দেবে, এটা আমরা বুঝলাম, কিন্তু আপনি কতটা এই সংরক্ষণ কার্যকরী করার জন্য কাজ করেছেন? কত ব্যাকলগ পড়ে আছে এর হিসেবটাও তো একটু দরকার। আমরা রাজীব গান্ধীর বক্তৃতায় আমরা কিছু তথ্য পেয়েছি যে একেবারে সর্বোচ্চ জায়গাতে তফসিলি জাতি, আদিবাসী, ওবিসি শ্রেণীর মানুষ, মুসলমান মানুষ কত আছেন খুঁজে পাওয়া যায় না। তাহলে উনি এসসি, এসটি, ওবিসি ইত্যাদি ইত্যাদি যেটা বলছেন যে এটা কেড়ে নিয়ে আপনি ক্ষমতায় থাকলে তো এটা থাকা না থাকারও কোনো মানে হবে না। আপনারা তো তাই করছেন। এবং এইটাতে কেউ ভাববেন না যে আমি এটা মোদির বিরুদ্ধে বলছি মানে অন্যান্য গভর্নমেন্টগুলো তা করেনি, অন্যান্য গভর্নমেন্টও তা করেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি বলেন, পশ্চিমবঙ্গের আমাদের ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সংরক্ষণ সম্পর্কে ঠিক একই রকম উদাসীন, একেবারেই কার্যকরী করেন না। দেখুন দুজনের মধ্যে ঝগড়া আছে, কিন্তু আবার এই সব প্রশ্নগুলোতে সম্পূর্ণ মিল আছে। আবার ঠিক উল্টো দিক যদি বলেন, আজকে কেন কংগ্রেসের যে ন্যায়পত্র বা ইস্তেহার তার আক্রমণ উনি এইভাবে করছেন কেন? এই যে শব্দগুলো বলেছি এগুলো করছেন কেন? এগুলো করার কারণ আছে। যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা জানেন যে রাজীব গান্ধী একটা সময় স্পেশাল ড্রাইভের ঘোষণা করেছিলেন এবং তিনি সেটা কার্যকরী করেছিলেন। আমরা এটা জানি, আমরা যারা, আমি তখন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মুভমেন্টের সাথে যুক্ত ছিলাম, কর্মচারী ছিলাম, কর্মচারী আন্দোলন করতাম, 14 এপ্রিল কমিটি তৈরি করেছিলাম। আমি আমার ব্যাংকের সংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলাম। শুধু আমার ব্যাংকের না, সব সংগঠনেরও যে ফেডারেশন তার সেক্রেটারি জেনারেল ছিলাম। আমি এটা জানি
যে এগুলো কিছু কাজ হয়েছিল এই স্পেশাল ড্রাইভের মাধ্যমে। আর এবারও এই ন্যায়পত্রে কংগ্রেসের যে ইশতেহার, সেই ইশতেহারে এই সমস্ত ব্যাকলগ পূরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং এই সব কারণেই আরও অনেক, আমি ন্যায়পত্র নিয়ে একটা ভিডিও করেছি। ওই যে সংরক্ষণের ঊর্ধ্বসীমা যে 50% যেটা কার্যকরী করা হয়, তার বাইরে অতিরিক্ত দেওয়া যায় না, যে কারণে মণ্ডল কমিশন বলেছিলেন যে 52% ওবিসি, কিন্তু তবু 27% দিতে হয়েছিল, কারণ আগে 22%, 22.5% ছিল, 27%-এর বেশি দেওয়া গেল না। এখন এই যে একটা বাধা, এই বাধা কংগ্রেস বলছেন যে আমরা 50%-এর এই যে ঊর্ধ্বসীমা, এটা তুলে দেবো আইন করে, যার যতটা সংখ্যা সেই অনুযায়ী তিনি সমস্ত ক্ষেত্রে, চাকরি বাকরি, শিক্ষা, সব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সমস্ত ক্ষেত্রে সংখ্যার অনুপাতে সমানাধিকার পাবেন। মানে যেটা আমাদের গণতন্ত্রের একটা বেসিক কথা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, যেটা আম্বেদকর বলেছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি, এইটা না হলে রাষ্ট্রযন্ত্রের সব ক্ষেত্রে সব মানুষের উপযুক্ত অংশগ্রহণ না থাকলে জাত ধর্ম বিভক্ত এই ভারতবর্ষ কখনোই একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বিকশিত হতে পারবে না। তা তার কিছু পদক্ষেপ এবারে এই ন্যায়পত্রে ঘোষণা করা হয়েছে। ওই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া তারই একটা অংশ। প্রাইভেট সেক্টরটা অনেক বাড়ছে। প্র্যাকটিক্যালি রাষ্ট্রায়ত্ত সেক্টর তো, বহু রাষ্ট্রায়ত্ত সেক্টর মোদী সরকার এসে বিক্রি করে দিয়েছে, যেটা কংগ্রেস তৈরি করেছিল, নিজেরা একটাও তৈরি করেনি, সেগুলো তৈরি করেছে, সেগুলো বিক্রি করে দিচ্ছে। তা সংরক্ষণটা তো রয়েছে রাষ্ট্রায়ত্ত সেক্টর এবং সরকারি ক্ষেত্রে। ফলে এবং আজকের যে অর্থনৈতিক যে ব্যবস্থা, তাতে রাষ্ট্রায়ত্ত সেক্টরই বাড়বে। চাকরি বাকরি অধিকাংশই আজকে রাষ্ট্রায়ত্ত সেক্টর বাড়বে বলছি, ভুল বললাম, আজকে প্রাইভেট সেক্টরটাই বাড়বে। আর প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন না থাকলে আপনারা বুঝতেই পারছেন, প্রাইভেট সেক্টর মানে তার মালিক কারা হবে সেটা আমরা জানি। সেখানে যদি রিজার্ভেশন না থাকে, বাধ্যবাধকতা না থাকে, তাহলে যা হওয়ার তাই হবে। আমরা রাজ্যসভার ক্ষেত্রেও দেখেছি, লোকসভাতে তবু দালাল হোক আর যাই হোক, অন্তত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সেখানে ঢুকতে পারেন। আর রাজ্যসভাতে না থাকার জন্যে, সংরক্ষণ না থাকার জন্য, সেখানে তো শিডিউল কাস্টকে কোনো পলিটিক্যাল পার্টি সেখানে নমিনেট করে না। ফলে এই যে প্রাইভেট সেক্টর, এবারের যে কংগ্রেসের ন্যায়পত্র ইশতেহার, সেখানে প্রাইভেট সেক্টরেও রিজার্ভেশনের কথা বলেছেন। আমি জানি না, শিক্ষাক্ষেত্রে তো বলেছেন। আমি এর আগের ইয়েতে দেখেছিলাম শিক্ষা এবং চাকরি উভয় ক্ষেত্রে, জানি না এটা আমি ভুল দেখেছি কি না। এবারে ন্যায়পত্রে কিন্তু শিক্ষার ব্যাপারটা আছে। আমার মনে হচ্ছে চাকরির ক্ষেত্রে ব্যাপারটা নেই, কিন্তু সেটা আবার সিপিএমের ইশতেহারে কিন্তু চাকরি শিক্ষা দুটোর ক্ষেত্রেই আছে। কংগ্রেসেরটা আপনারা একটু দেখে নেবেন, আমার একটু সন্দেহ হচ্ছে, কিন্তু আগে ছিল। এর আগের কোনো একটা দুটো ইয়েতে, বা ওই যে ওদের কমন মিনিমাম প্রোগ্রাম ইউপিএর, সেটাতে এইগুলো ছিল। তো এই যে এসসি এসটি নিয়ে বলছেন, কিন্তু তিনি কতটা এসসি এসটি ব্যাপারটা করছেন, ব্যাকলগ পূরণ করার জন্য কিছু করেননি, বরং ব্যাকলগ জমতে জমতে পাহাড় হয়ে গেছে। এবং কি হয়, এই শিডিউল কাস্টের যে কোটা ভাগটা বছরে বছরে দিয়ে দিলে একটা অবস্থা হয়, একটা সময় গিয়ে যখন চাকরির এরকম ক্রাইসিস, সেই সময়ে অন্যান্য বর্ণের একটাও চাকরি নেই, স্পেশাল ড্রাইভে শুধু শিডিউল কাস্টরা চাকরি পাচ্ছেন, এইটাতে মানুষের মধ্যে শিডিউল কাস্টের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়। তো এগুলোও এরা পরিকল্পিতভাবে করার চেষ্টা করেন। যদি প্রতিবার 100 জনের মধ্যে যে কয়জন আছে সে কয়জন পেলে কিন্তু এতটা বিক্ষোভ হয় না। কিন্তু এখন তারা বসে থাকবেন শুধু শিডিউল কাস্ট, যদি স্পেশাল ড্রাইভ কার্যকরী করা হয়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা চাকরি পাবেন, ওবিসি চাকরি পাবেন, অন্যরা পাবেন না, এটা তাদের মধ্যে ক্ষোভ জন্মগ্রহণ করে। এগুলো এরকমভাবে হওয়া ঠিক নয়। তার শেয়ারটা মানে ক্রমাগত যদি পূরণ করা হয়, তাহলে এই অবস্থাটা তৈরি হয় না।
আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে তোষণের কথা যেটা উঠছে, তোষণ রাজনীতি এবং তার ভোট পাওয়ার জন্যে কিছু কথা, মুসলমানদের পক্ষে কিছু কথা কোনো দল বলেন, এটা ঘটনা। এই যেমন শিডিউল কাস্টের কথা বিজেপি বলছেন, তাদের রিজার্ভেশনের ব্যাপার নিয়ে চোখ দিয়ে জল ফেলছেন, আসলে তো এটা কুম্ভীরাস্ত্র। তাই এইটা মুসলমানদের জন্য অনেকে করেন, কিন্তু আসলে এই তোষণ শব্দ যেটা আমরা শুনি, আসলে মুসলমানদের অবস্থাটা কি? বিশেষ করে এই যে ওবিসিদের ক্যালকাটা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন, যে একটা মানে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে এ পর্যন্ত যে সমস্ত কমিউনিটিগুলোকে ওবিসিভুক্ত করা হয়েছিল সেগুলো বাতিল করা হবে, এবং এইটা নিয়ে যে চেষ্টাটা হচ্ছে মানে এই রায়ের পরে যে চেষ্টা হচ্ছে সেটা তো একেবারে হিন্দুদের তোষণ বা হিন্দুদের কনসলিডেট করার চেষ্টাটা হচ্ছে। এই সময় তার মুসলমানদের তোষণ করার ব্যাপারটা নেই। যদি তোষণ হয়ে থাকে তাহলে এটা রিজার্ভেশন করার সময় হয়েছিল, কিন্তু এই রায় বেরোবার পরে যেটা হচ্ছে তার উল্টোটা হচ্ছে। তো এখন আমি আসলে একটু আপনাদের বলতে চাইছি, আমি জানি যে এই কথা বললে কিছু মানুষ আমাকে গালাগালি করবেন, কিন্তু আপনারা এতদিনে বুঝে গেছেন আমি ওই গালাগালি করার জন্যে, আমি অন্তত যেটাকে সত্য বলে জানি, সঠিক বলে জানি, আমি সেটা চেপে যেতে রাজি নই। আমি এইটা চেপে যেতে রাজি নই। আমি যেটুকু বুঝি যে এইটাই সঠিক, আমি সেটুকু বলি। তো সেই জন্যে আমি একটু মুসলমানদের অবস্থা সম্পর্কে আপনি একটু বলি। কি টেকনিক্যালি গোলমাল হয়েছে যে কারণে হাইকোর্ট এই ওবিসি তালিকা বাতিল করেছেন, সেটা তো আরও ডিটেলস জানতে হবে। নিশ্চয়ই কিছু টেকনিক্যাল ত্রুটি হয়েছে, না হলে হাইকোর্ট এটা হয়তো বলতেন না। কিন্তু ওভারঅল মুসলমানদের অবস্থাটা কি, বিশেষ করে যখন বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল মুসলমানদের তোষণ করেন, আসলে কি পরিমাণ তোষণ করেন সেটা একটু বোঝা দরকার। তো সেটা বোঝার জন্য আমি আপনাদের কতটুকু বোঝাতে পারি, কারণ এটা একটা মহাভারতের থেকেও আরও বড় বই হয়ে যাবে এই যদি তাদের এখানকার সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের প্রতি হয়, তার থেকে বেশি ছাড়া কম হয় না, বা একই রকম বঞ্চনা মুসলমানদের প্রতি হয়। তা সেটা আমি বেশি কথা বলবো না, একটা দুটো কথা আপনি বলবো। কিন্তু আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা এই বইটা একটু দেখুন। এটা একটা রিপোর্ট, এবং আমার মনে হয় 50 বছরের মধ্যে ওই ওবিসি কমিশনের পরে আর যে মণ্ডল কমিশনের কথা বলছি, তারপরে যে একটা আর্থসামাজিক সমীক্ষা হয়েছে, তাতে এইটা হচ্ছে মানে তার মধ্যে একটা বৃহত্তম আর্থসামাজিক সমীক্ষা। দেখেন বইটা এইদিকে চেহারা দেখলে বুঝতে পারছেন কত বড়, দেখতে পাচ্ছেন তো কত বড় বই। এই বইটা আপনারা চেহারা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন না যে বইটা কি, লেখা পড়তে পারছেন কিনা আমি জানি না, লেখাটা একটু দেখুন। এ বইটা সবার কাছে নেই, সচরাচর মানুষের কাছে নেই, আমার কাছে এটা আছে। এ বইটা হচ্ছে 404 পাতার বই, 404 পাতার আর্থসামাজিক সমীক্ষা, সাচার কমিটির রিপোর্ট। জাস্টিস সাচার, রাজেন্দ্র সাচার, মুসলমান নন, হিন্দু মানুষ, জাস্টিস রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট। এটা নভেম্বর 2006 সালে প্রকাশিত হয়েছিল। অবস্থা তার থেকে আজও খারাপ ছাড়া ভালো কিছু হয়নি। তো এইখানে আছে যে আসলে মুসলমানরা কেমন আছেন, এইটা এই রিপোর্টের মধ্যে আছে। আমি একটা দুটো কথা আপনাদের একটু বলতে পারি। সেটা হলো, ধরুন 2001 সালের সেন্সাস ধরে একটা রিপোর্ট বলি। এই রিপোর্টটা হচ্ছে বিজেপি একটা কথা বলে না যে এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে যেভাবে তাদের বেশি বেশি বাচ্চা হয় ইত্যাদি ইত্যাদি। তো এটা নিয়েও রাজেন্দ্র সাচার কমিটি মানে একেবারে বৈজ্ঞানিক ভিত্তিতে বিশ্লেষণ করেছেন, করে
সাধারণভাবে একজন মুসলমান মা যে কয়জন সন্তান জন্ম দেন আর একজন হিন্দু মা যে কয়জন সন্তান জন্ম দেন, গোটা ভারতের হিসেবে হিন্দু মায়েদের থেকে মুসলমান মায়েদের সন্তান দেবার হার সামান্য বেশি। আগে, এখন থেকে 30 বছর আগে বেশ খানিকটা বেশি ছিল। 30 বছরে কমতে কমতে আজ গিয়ে প্রায় কাছাকাছি এসে গেছে, প্রায় একরকম হয়ে গেছে। এবং এইটা নিয়ে সাচার কমিটি বলেছিল যে মুসলমানদের সংখ্যা এই যে যেটুকু বাড়তি বৃদ্ধি আছে, এইটা বাড়তে বাড়তে ভারতের জনসংখ্যার সর্বোচ্চ 19 থেকে 20% পর্যন্ত হতে পারে। মানে বাড়তে বাড়তে 19% থেকে 20%, 5 ভাগের 1 ভাগ, গোটা জনসংখ্যার 5 ভাগের 1 ভাগ পর্যন্ত ম্যাক্সিমাম মুসলমান জনসংখ্যা হতে পারে, তার থেকে হবে না। কারণ এইটা হতে হতে, এইটুকু হতে হতে এই জায়গায় এসে হিন্দু মুসলমানের জনসংখ্যার হার মিলে যাবে, একই হবে। তারপর মুসলমানদেরও যেমন বাড়বে হিন্দুদেরও তেমন বাড়বে, পার্সেন্টেজ আর এদিক ওদিক হবে না। এইটা হচ্ছে মানে রাজেন্দ্র সাচার কমিটির একটা বৈজ্ঞানিক ভিত্তিতে একটা বিশ্লেষণ। তার মধ্যে আবার ধরুন রাজ্য ধরে ধরে হিসেব করেছেন। মানে এই যে বাচ্চা মানুষের সন্তান বেশি কম হওয়ার কারণ, সন্তান বেশি কম হিন্দু মুসলমান বলে হয় না, এর আরও অনেক আর্থসামাজিক কারণ আছে। সেগুলো সব রাজেন্দ্র সাচার কমিটি দেখেছেন এবং সেটা বলতে গিয়ে বলছেন, ধরুন কাশ্মীরে তো 95% মুসলমান, সেখানে কিন্তু একজন মা গড়ে 2.5 মানে 2.5 জন সন্তান জন্ম দেন, 2.5। আর উত্তরপ্রদেশে একজন মা, এই উত্তরপ্রদেশের হারটা হিন্দু মুসলমান সব মিলে ম্যাক্সিমামটা হিন্দু, ফলে আপনি ধরে নিন এটা হিন্দুদেরই হিসেব। সেটা হচ্ছে একজন মা, ওটা 2.5 সন্তান দেন, এটা 2.8, বেশ খানিকটা বেশি হিন্দু মায়েরা, না ভুল বললাম, কাশ্মীরে 2.5 থেকে 2.8, ওই 2.5-3। আর উত্তরপ্রদেশে হচ্ছে সেইটা 4, একজন মা গড়পড়তা 4টে সন্তানের জন্ম দেন। রাজস্থানে হলো 3.8। তাহলে এখানে দেখেন মুসলমানদের থেকে অন্যান্যদের জন্মহার অনেক বেশি। কেন? যদি হিন্দু মুসলমান ব্যাপারটা হতো তাহলে তো সব জায়গায় মুসলমানদের বেশি হতো। আসলে এর অনেক কারণ আছে। ঠিক এরকম এইটা ছত্তিশগড়েও তাই, আরও কতগুলো রাজ্য আছে যেখানে মুসলমানরা তুলনামূলকভাবে বেশি শিক্ষিত, তুলনামূলকভাবে আর্থিকভাবে সচ্ছল, সেই সমস্ত জায়গাতে মুসলমানদের মধ্যে জন্মহার কম। আমি এটা জন্মের ব্যাপারে একটা জিনিস বললাম, কারণ এইটা বিজেপি খুব প্রচার করে, আমি এই জন্যেই কথাটা বললাম। চাকরি বাকরির ক্ষেত্রে একটা হিসেব এরা করেছিল, তাতে বলছে যে গভর্নমেন্ট সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানদের উপস্থিতি হচ্ছে 4.9, 5%ই ধরুন। আর ওই পাবলিক সেক্টর, ওটা সরকারি চাকরিতে, আর এই আন্ডারটেকিংগুলোতে এটা হচ্ছে 7.2, ওটায় 5, এটায় 7। জনসংখ্যা কত? জনসংখ্যা 15, কিন্তু এইটা হচ্ছে তার হিসেব। তাহলে তাদের জনসংখ্যার অনুপাতে তাদের 15 পাওয়ার কথা ছিল, তারা পাচ্ছেন তার 3/1 ভাগ। এটা কি তোষণের নমুনা? এইটা যদি মুসলমানদের পক্ষে কিছু পলিটিক্যাল পার্টি না দাঁড়ান,
তাহলে তো এটা শূন্য হয়ে যেত। ওই তোষণ যেটা বলছেন তাতেই তারা 1/3 তাদের প্রাপ্য যা তার 1/3 চাকরি বাকরি পাচ্ছেন না। এখানে একটা হিসেব দিয়েছে যে আইএএস অফিসার আছে, গোটা আইএস অফিসারের 100 জনের মধ্যে 3 জন মুসলমান আছেন, লোক সংখ্যা 15। আইএস অফিসার 3, 5/1। আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসে আছে 1.8, মানে 2, 7/7 না 8/1, যা পাওয়ার কথা তার 8/1 পেয়েছেন মুসলমানরা। আইপিএস আছে 4%, এইটা ধরে নিতে পারেন 4/1, 25% পেয়েছেন, যা পাওয়ার কথা। 100 পেয়েছে 25। এইটা হচ্ছে একটা চাকরির একটা হিসেব। এটা সর্বভারতীয় হিসেব আপনাকে বললাম। তারপরে বলা হয়ে থাকে বা বলছেন যেটা মোদি সাহেব, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের বিরুদ্ধেও মুসলমানদের তোষণের কথা বলা হতো, আর তৃণমূলের আমলেও সেই একই কথা বলা হচ্ছে। তা পশ্চিমবঙ্গের হিসেব বলছে মুসলিম জনসংখ্যা 2006, তো এটা 2001 সালের পরিসংখ্যান ধরে এই রিপোর্ট বেরিয়েছে। তখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 25.2, ধরুন 25% ধরুন, 25%-এর একটু বেশি। 4/1 মানুষ মুসলমান পশ্চিমবঙ্গে। গ্রুপ এ মানে অফিসার চাকরি পেয়েছে 6.7, প্রায় 7%, তার মানে 4/1, যা পাওয়ার কথা 4/1। গ্রুপ বি চাকরি তার থেকে একটু নিচের যারা, সেটা হচ্ছে 3.9, ধরুন 4%, 25% লোক চাকরি পাচ্ছে 4%। গ্রুপ সি এই কেরানি ক্যাডারের চাকরি, সেটা হচ্ছে 2.1, 2%, 2.1, সামান্য বেশি। তার মানে পাওয়ার কথা 25টা, পাচ্ছে 2টো। তারপরে হলো গ্রুপ ডি 2.5, পাওয়ার কথা 25টা, পেয়েছে 2.5টা। আপনি যদি এইটা কাউকে বলেন গ্রামে গঞ্জে বা চায়ের আড্ডায়, শিক্ষিত মানুষেরও চায়ের আড্ডায়, সাথে সাথে বলবো ওরা লেখাপড়া শেখে না, চাকরি পাবে কি করে, একদম এই কথাটাই বলবে, মুসলমানরা লেখাপড়া শেখে না। কিন্তু হিসেবটা দেখুন, ক্লাস 1 চাকরি কিন্তু প্রায় 7% পেয়েছেন, আর কেরানি চাকরি পাচ্ছেন 2%। লেখাপড়া না শিখলে ক্লাস 1 চাকরি বেশি হয়, মানে 2টো আর 7টা। কেরানি যদি 2 জন পেয়ে থাকে 100 জনের মধ্যে, অফিসার পেয়েছে প্রায় 7 জন। তার মানে লেখাপড়া জানা লোক মুসলমানদের মধ্যে আছে। গ্রুপ বিতে পেয়েছে 4%, 3.9। ফলে লেখাপড়া নেই বলে চাকরি পাচ্ছে না, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। আসলে অবিচারের শিকার হচ্ছেন, পক্ষপাতিত্বের শিকার হয়েছেন। তা যাদের বলা হচ্ছে যে তাদের তোষামত করা হয়, তা তোষামত যদি একটু না করা হয়, এখন যদি তোষামত না করা হয় তাহলে তো শূন্য হয়ে যাবে। 25-এর জায়গায় 3-2% চাকরি বাকরি তারা পেয়েছেন, তোষামত করে হচ্ছে এইটুকু। আর যদি তোষামত না হতো তাহলে কি হতো? ফলে মুসলমানদের পক্ষে যারা দাঁড়ান, যদি কোনো গভর্নমেন্ট দাঁড়ান, আমি কিন্তু মনে করি না যে তৃণমূল ভোটের জন্য যেটুকু করার করেন, এলাকায় কিছু মস্তান পোষার জন্যে কিছু মুসলমান গুন্ডাদের রাখেন, এগুলো করেন, এবং এগুলো রেজাল্টটা উল্টোই হয়, মুসলমানদের বিরুদ্ধেই যায়। এইগুলো তারা খানিকটা লাই দেওয়া কথা বলে না, লাই দিয়ে থাকেন। কিন্তু আসল যে জায়গা, সেই জায়গাগুলোতে কোনো গভর্নমেন্ট মুসলমানদের প্রতি সুবিচার করেনি। ফলে মুসলমান তোষণের যে কথাটা উঠছে, এই কথাটা কিন্তু একেবারেই
বেঠিক। এবং এইটা বলছেন মানে সবাই এটা করেন মুসলমানদের প্রতি অবিচার, কিন্তু কেউ এভাবে বলেন না। আর প্রধানমন্ত্রী কিন্তু একেবারে খোলাখুলি এই সমস্ত কথাগুলো বলছেন। আমি এই প্রসঙ্গে কালকের কাগজ আপনাদের একটু দেখতে বলছি। দেখবেন যে কালকের কাগজে প্রধানমন্ত্রী আবার কিছু নতুন দুই একটা অভিযোগ করেছেন। সেটা হচ্ছে শ্রাবস্তি, উত্তরপ্রদেশের শ্রাবস্তিতে তিনি বলছেন, ওই আগে যেগুলো বলেছি তার থেকে একটু একটু আলাদা। বলছেন যে হিন্দুদের ব্যাংকের খাতা বন্ধ করে টাকা ছিনিয়ে নেবে বিরোধীরা, এবং ছিনিয়ে নিয়ে কী করবে, ওই মুসলমানদের দেবে। মানে যেটা উনি বলছেন, মোদি গ্রামে গ্রামে, মোদি গভর্নমেন্টও নয়, উনি বলছেন যে মোদি নিজে বলছেন যে মোদি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, বিরোধীরা সেই সংযোগ কেটে অন্ধকারে ডুবিয়ে দেবে। তিনি বলছেন মোদি গভর্নমেন্ট না, মোদি প্রতিটি ঘরে নলে জল পৌঁছে দিয়েছে, বিরোধীরা এসে সেই জলের সরবরাহ বন্ধ করে দেবে। ইলেকশনে এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন মোদি। কি মনে হচ্ছে আপনার এই কথাগুলো শুনে? মোদির অবস্থা ভালো মনে হয়? আমরা তো আর গ্রামে গ্রাম যে জানি না, বিভিন্ন স্টেটের কথাও জানি না, এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রের কথাও জানি না, নিজের কেন্দ্রের কথাও জানি না আমরা। আপনি তো সাধারণ মানুষ, আমাদের সে কোনো সোর্স নেই। কিন্তু এসব কথাগুলো শুনলে তো একটা সাধারণ মানুষ বুঝতে পারেন যে কত বড় চাপে পড়ে গেছেন, মাথাটা ঠিক নেই। ফলে এইবারে 2004-এ যে ক্ষমতায় ব্যাক করবেন এইরকম কোনো লক্ষণ এইসব কথার মধ্যে কিন্তু পাওয়া যায় না। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাহুল গান্ধী। আমি তো মানে কি বলবো, জন্ম থেকেই বা বোঝার বয়স থেকেই কিন্তু কংগ্রেস বিরোধী মানুষ। কিন্তু কংগ্রেসের এখন মানে আমি বলছি রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দেখে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসের পক্ষে দুই চারটে কথা না বলে আর থাকতে পারছি না। কারণ আমরা এতদিন যে সামাজিক ন্যায়ের কথা বলেছি, আজকে কিন্তু রাহুল গান্ধী মনে হচ্ছে আমাদের স্লোগানগুলোই ছিনিয়ে নিয়েছেন। এই যে পরিবর্তন একটা কংগ্রেসের লিডারশিপে, কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের লিডারশিপে একটা পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু মানুষকে খেয়াল রাখতে হবে। এবং যার মনে হবে যে এই পরিবর্তন তার বা সেই সম্প্রদায়ের পক্ষে, তাদের এই দল এবং এই সরকার যদি তার সরকার গঠন করতে পারে, তাদের পাশে দাঁড়াতে হবে। তা না হলে কিন্তু এই কাজে আর কখনোই কেউ উৎসাহ পাবেন না। যারা এই কাজটা করতে চাইছেন তাদের শক্তি যোগাতে হবে। সেই জন্যে আমি এই কথাগুলো বলছি। সিস্টেম নিয়ে রাহুল গান্ধী একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এটা বলেছেন উনি হরিয়ানার একটা সভাতে, বলেছেন যে রাহুল গান্ধীর মতে সরকারি পরিকাঠামো দলিত, অনগ্রসর এবং আদিবাসী বিরোধী। এটা সাংঘাতিক কথা। আমি বলি, আপনি বলেন, এ তো আমরা হামেশাই বলি, কিন্তু এই কথা বলছেন রাহুল গান্ধী, প্রকৃতপক্ষে যিনি কংগ্রেসের মূল নেতা। তিনি বলছেন ভারতবর্ষের সরকারের যে পরিকাঠামো সেইটা দলিত, অনগ্রসর এবং আদিবাসী বিরোধী। এবং সেইটা বলতে গিয়ে উনি একটু ব্যাখ্যা করে বলছেন, আমি জন্ম থেকেই সরকারি পরিকাঠামোর বা সিস্টেমের মধ্যে রয়েছি। রাহুল গান্ধী বলছেন, আমি জন্ম থেকে সরকারি পরিকাঠামো বা সিস্টেমের মধ্যে রয়েছি। এ বিষয়টি আমার থেকে ভালো কেউ বোঝেন না। আমার ঠাকুরমা, রাহুল গান্ধীর ঠাকুরমা মানে ইন্দিরা গান্ধী, বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বের সময় সরকারি বাসভবনে থেকেছেন।
পরে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী হন, তখনও তার সঙ্গে দেখা করতে যেতাম। আমাদের এই সরকারি পরিকাঠামো সমাজের পিছিয়ে পড়া অংশের বিরুদ্ধে, এই পরিকাঠামো সমাজের পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে ঝুঁকে রয়েছে, পিছিয়ে পড়া মানুষের বিরুদ্ধে ঝুঁকে রয়েছে। ক্ষমতায় এলে আমরা এর সংশোধন চাই। কথাটা পড়ে দিলাম আর আপনি শুধু শুনলেন, এইটুকু কিন্তু নয়। কথাটা একটু বোঝার চেষ্টা করুন যে একটা পরিবর্তনের মুখে কংগ্রেস দল দাঁড়িয়ে, আমি বলছি না এই যেটা বলছেন এইটা রাহুল গান্ধী করে ফেলবেন। রাহুল গান্ধী হয়তো জানেন না যে ওই আগে একদিন আমি একটা ভিডিওতে বলেছি সর্ষের মধ্যে ভূত। এই কাজটা করতে গেলে রাহুল গান্ধী বুঝবেন যে বাধাটা বিজেপি যতটা না বাধা, মোদি যতটা না বাধা এই কাজে, তার থেকে বেশি বাধা হচ্ছে নিজের দলের মধ্যকার বাধা। আমরা জানি না তার ঠাকুরদা জওহরলাল নেহেরু কথা দিয়েছিলেন ডক্টর আম্বেদকরকে যে হিন্দু কোড বিল পাশ করাতে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন। 3-4 বছর ধরে পার্লামেন্টে হিন্দু কোড বিল নিয়ে আলোচনার পর জওহরলাল নেহেরুকে বাধ্য হতে হয়েছিল আম্বেদকরকে বলতে যে আপনি বিলটা প্রত্যাহার করে নিন। হিন্দুদের যে কট্টরপন্থী অংশ, কনজারভেটিভ অংশ, রক্ষণশীল যে অংশ হিন্দু সমাজের, তারা এটা মেনে নিতে পারেননি। এবং এই যে ঘোষণা রাহুল গান্ধী করছেন কংগ্রেসের নেতা হিসেবে, এটা কার্যকরী করা কত কঠিন তিনি বুঝতে পারবেন যদি ক্ষমতায় যেতে পারেন। আমি আপনাকে বলছি, আপনি পশ্চিমবঙ্গের কোনো নেতাদের মুখে বক্তৃতায় এর একটাও শুনবেন না। তাদের ম্যানিফেস্টোতে আছে, ইশতেহারে আছে, কিন্তু তারা বক্তৃতায় বলবেন না যে স্পেশাল ড্রাইভ হবে, বলবেন না যে সংরক্ষণের সীমা 50%-এর সীমা আমরা তুলে দেব। এই সমস্ত কথাবার্তাগুলো তারা প্রচারে নিয়ে যেতে পারবেন না। বলতে পারবেন না যে প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন দেবে কংগ্রেস, কারণ এখানকার যে কংগ্রেসের নেতা তাদের মধ্যেই এইটা নিয়ে একটা প্রবল বাধা আছে। তারা সেই জন্যই এটা যতটা পারেন বগলদাবা করে রাখার চেষ্টা করবেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব যখন সিদ্ধান্ত নিচ্ছেন, নিশ্চয়ই ধীরে ধীরে এই বিষয়টা আস্তে আস্তে কার্যকরী হবে। এবং এটা কার্যকরী করার জন্যে যারা আজকে এই ব্যবস্থার বলি শিকার, যাদের বিরুদ্ধে এই ব্যবস্থা, তাদের দাঁড়ানো দরকার এই ব্যবস্থাটা পরিবর্তন করার পক্ষে। রাহুল গান্ধীর এই যে ঘোষণা তার পক্ষে, তা না হলে এটা কার্যকরী হবে না। এইটাই সবথেকে বেশি লক্ষ্য করার বিষয় সমাজের যারা পিছিয়ে পড়া অংশ, এসসি এসটি ওবিসি সমস্ত মানুষকেই আমি বলবো। আজকে যে রায়টা হয়েছে ওবিসি বিষয়টা, আসলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখানে সেন কমিশন হয়েছিল। সেন কমিশনের সময়ে যেটা বামফ্রন্ট করত, যতটা ডিলে করা যায়, যতটা ধীরে চলা যায়, যতদিন তাদের এই সুযোগ থেকে বাইরে রাখা যায়, ধীরে চলো। উদ্দেশ্য কি? এই ওবিসিদের সুযোগটা আলটিমেটলি দিতে হবে। আইন হয়েছে, যতখানি পিছিয়ে দেওয়া যায়, দেরি করা যায়, বিলম্ব করা যায়, এইটা তাদের সময় করেছে। তারপরে যখন মমতা আসলেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কমিশন আর্থসামাজিক সমীক্ষা করবে, বিভিন্ন কমিউনিটি তাদের কাছে আবেদন করবে, একেবারে তথ্য জানিয়ে কত মানুষ আছেন, তার মধ্যে কত লোক চাকরি করেন, কতজন শিক্ষিত, ইত্যাদি ইত্যাদি। এবং সেইটা কমিশনের তরফ থেকে খোঁজখবর নেওয়া হবে, প্রশ্ন উত্তর ইত্যাদি এইভাবে বুঝে নিয়ে তারপরে যারা সামাজিকভাবে
শিক্ষাগতভাবে ইত্যাদি, বা যাদের প্রতিনিধিত্ব কম রাষ্ট্রীয় চাকরি বাকরি শিক্ষার ক্ষেত্রে, তাদের নথিভুক্ত করবেন। এইটাই হচ্ছে নিয়ম। তো মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? এইগুলো না গিয়ে শর্টকাট ব্যবস্থা করেছেন। যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তার কিছু কিছু জায়গা উল্লঙ্ঘন করে চলে গেছেন। আজকে কেস হয়েছে, কোর্ট বলে দিয়েছে যে সব নিয়ম ফলো করা হয়নি। আমার মনে হয় এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আলটিমেটলি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যান, যেখানে যান, আলটিমেটলি যদি বলে যে ত্রুটি হয়েছে, ওইটা আবার একটা সমীক্ষা হবে, হয়ে এগুলো হয়ে যাবে। মানে সরকার চাইলে এটা আবার হয়ে যাবে। 2-4টে বাদ গেলেও যেতে পারেন, আবার 2-1টা নতুনও ঢুকতে পারেন, সেটা অন্য প্রশ্ন। আমি ইন্টেনশনের কথা বলছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝেননি তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুতে এরকম আইনি ত্রুটি রেখেই করেন, যে এইবারে যদি বন্ধ হয়ে যায়, কোর্ট বন্ধ করে দিয়েছে, আমি কি করব। কিন্তু সাফারিংটা কিন্তু ওবিসিদের হবে। বামফ্রন্ট সাফারিংটা দিয়েছে ডিলে করে করে, ধীরে চলে, আর এরা এইভাবে করে দিয়ে কোর্ট কাছারির মধ্যে ফাঁসিয়ে দিয়ে তাদের অধিকার থেকে যতদিন পারা যায় বঞ্চিত করে রাখা। এই সমস্ত কিন্তু চলছে বলে আমার ধারণা। আর সবশেষে বলি যে এই যে রামকৃষ্ণ মিশন ইত্যাদি ইত্যাদি নিয়ে যে ব্যাপারটা ঘটেছে, দেখুন কিভাবে এইটাকে একটা মেরুকরণ করার চেষ্টা হচ্ছে। এই যে দুটো ফেজ এখনও বাকি। আজকেই দেখছিলাম একটা ভিডিও, যেভাবে কথা বলছেন কার্তিক মহারাজ। একটা মহারাজ যারা বলেন আমরা সন্ন্যাসী, তারা এই ভাষাতে কথা বলেন। হুমায়ুন কবির বলেছে আমরা হিন্দুরা ওখানে 30% 70% মুসলমান। আর এটা বলেছেন, এটা একদম বেঠিক কথা বলেছেন, ঠিক বলেননি। এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশ্চয়ই সমালোচনা করতে হবে। কিন্তু কারা করবেন? সন্ন্যাসী তিনি মিছিল বাইর করে দিলেন, তিনি মিছিল বাইর করবেন, তিনি বলছেন যে ভাষাতে কথাবার্তাগুলো বলছেন। এটা কি? একটা সমাজে সব রকমের লোক আছেন, হুমায়ুন কবিরের মতো লোক বহু আছেন, তারা দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার মতো কথাবার্তা বলেন। তার মোকাবেলা করতে হবে কিভাবে? মোকাবেলা করতে হবে কার্তিক মহারাজ যেভাবে বলছেন, তাতে বোঝা যায় কার্তিক মহারাজ আসলে কোথাকার লোক, কাদের লোক। সেন্ট্রাল ফোর্স না হলে তিনি সিকিউরিটি নেবেন না বলছেন। আমি কালকে একটা ভিডিওতে দেখছিলাম, তার বিরুদ্ধে নাকি ধর্ষণের অভিযোগ হয়েছিল এর আগে। ওই ইয়েতে দেখেছি তিনি তার বাড়ির লোক, উনি বলছেন যে নিজের শ্রাদ্ধ নিজে করেছেন, বাড়ির লোকেরা কত সুবিধা পাইয়ে দিয়েছেন। আর আমি বলিহারি, এই যে সমস্ত আমাদের নেতারা, ঠাকুরনগরে একটা বৃদ্ধাশ্রম হয়েছিল, আমি প্রদীপ ভট্টাচার্যের কথা জানি, 2-3বার দেখতে গেছিলেন যে এমপি ল্যাডের টাকা কিছু দেওয়া যায় কিনা। কিন্তু ওই যে ধর্ম টর্ম ইত্যাদি বলে টলে সেটা খাড়া হয়ে আছে, তাতে আর পলেস্তরা হয়নি। এদের এত টাকা কি করে দেয়? উনি নিজেই বলছেন আমাকে সবাই টাকা দিয়েছেন। কি করে টাকা দেয়? নিশ্চয়ই এর মধ্যে যে ফাঁকফোকরগুলো আছে, স্কিমগুলো সেইভাবে করা হয়। কিন্তু আসলে তো ধর্মীয় সংগঠন, সেইগুলো আইন বাঁচিয়েই দেওয়া হয়। সে অধীর চৌধুরী বলুন, সে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই যেই বলুন। আবার ওই সাথে দেখবেন যে বামফ্রন্ট আমলের একজন মন্ত্রী, সেই সময় তার বিরুদ্ধে ওই রিলিফ দেওয়ার ক্ষেত্রে আমি কালকে যেটা বলেছিলাম, যে ঢাকায় রিলিফ দেওয়ার ক্ষেত্রে যেটা সেই সময় বিশ্ব হিন্দু পরিষদ নয়, হিন্দু মহাসভা করেছিল, ওই যাদের শাখা সংগঠন হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ, তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল যে তারা শুধু হিন্দুদের রিলিফ দিচ্ছে। উনি বলছেন আমি মাস্টার রোল দেখিয়ে দিয়েছি, সেখানে এত % মুসলমানরা পেয়েছেন। আরে যারা 2 নম্বরই করে তারাই তো মাস্টার রোলটা ঠিক রাখে। আর প্রকৃত অবস্থার সাথে মাস্টার রোলের কী সম্পর্ক থাকে কি থাকে না, কি হয় না হয়, সে তো আমরা ভালো করেই জানি। সে 100 দিনের কাজ বলুন, আর আপনার রিলিফের ব্যাপারে মাস্টার রোল মানে তো একটা খাতায় নাম লেখা, সে কতক্ষণ লাগে? আর কে গেছিল সেই মাস্টার রোল ধরে ধরে হিসেব নিতে? ফলে বলার কথা বলে দিচ্ছেন। ফলে এই অভিযোগগুলো যখন ওঠে, এই অভিযোগের পেছনে কিছু সত্যতা থাকে। এবং এইসব সংগঠনগুলোর এরা যে আজকে একেবারেই কোমর কষে বিজেপির পক্ষে নেমে পড়েছেন, নামুন, খোলাখুলি নামুন, অসুবিধা কি আছে? কিন্তু
আপনি জানি খোলাখুলি নামলে কোনো কাজে লাগবে না। এই যে মুখোশটা তাদের আছে এবং এই মুখোশটাকেই তারা ব্যবহার করছে না। আমি সমস্ত মানুষের কাছে বলবো যে সন্ন্যাসী বলেছেন বলেই সব ঠিক বলেছেন, ব্যাপারটা এরকম কেউ নেবেন না। এই সমাজ থেকে উঠে আসা মানুষ, সমাজের যা কিছু ভালো বা মন্দ সবটাই এই সন্ন্যাসীদের মধ্যে আছে। ফলে তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আমাদের যুক্তি দিয়ে, তথ্য দিয়ে বিচার করতে হবে এবং সেইভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। আর দেখবেন ওদের পক্ষে বলছেন, আমাদের ওই দেখলাম একটা ভিডিও করেছেন অসীম সরকার। অসীম সরকার বলছেন অনেক বড় বড় কথা। অসীম সরকারটা কে? অসীম সরকার কি নমশূদ্র মানুষ? একটু খোঁজ নিন যে নমশূদ্র সমাজের মধ্যে তাকে 420 বলে মনে করে কিনা। আর 420 মনে না করলে তাকে টিকিট দেয় বিজেপি। নমশূদ্র সমাজের মধ্যে যে লোকগুলোকে তারা সামনে নিয়ে যাচ্ছে, একটু খোঁজ নিন না। সব হচ্ছে ওই জনে জনে খোঁজ নিন আপনারা। ওই যে সেদিন শুনছিলাম যে 2 না 3টে বিয়ে ওই ওই অর্জুন সিং নাকি, সঠিক বেঠিক আমি সব জানি না, আপনি একটু খোঁজ নিন অসীম সরকারের ব্যাপারে। আমি মনে হয় নমশূদ্রদের মধ্যে 2, 3, 4টে বউ আছে, এরকম আর পাবেন না। 2, 3টে বিয়ে 2 হতে পারে, স্ত্রী মারা গেছে বিয়ে করেছে, এগুলো হতে পারে, কিন্তু জীবিত 2-3জন বউ আছেন এরকম আমার মনে হয় নমশূদ্র কেন কোনো কমিউনিটির মধ্যে পাওয়া যাবে না। কিন্তু এই দেখেন বিজেপির নেতা যারা তাদের আছে, বড় বড় কথা বলছেন, ভিডিও বানাচ্ছেন। দেখুন গিয়ে অসীম সরকারের খোঁজখবর নিন। আমি জানি না, আমি তার বাড়ি কখনো যাইনি, কিন্তু আমাদের সমাজে যেটা প্রচলিত আছে তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, সেটা হলো এই ব্যক্তি জীবন সম্পর্কেও বহু প্রশ্ন তাকে নিয়ে। তারাই সার্টিফিকেট দিচ্ছেন কার্তিক মহারাজের। ওই কী বলে না, কিসে কী চেনেন, এটা হচ্ছে তাই। ফলে আমি আমার যারা শ্রোতা দর্শক, আমি জানি আমার কথাও আপনাদের সবার ভালো লাগছে তা নয়, কিন্তু অন্তত যে কয়জনের ভালো লাগে, যারা এই সামাজিক ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আমি তাদের সবাইকে বলবো যে আপনারা বিষয়টা একটু যুক্তি দিয়ে ভাবুন। আর এই সাথে আরেকটা কথা আপনাদের একটু স্মরণ করে দেব। এই যে তড়িঘড়ি ওবিসি দেওয়ার বিপদ দেখেছেন, আলটিমেটলি ডেকে রাখতে পারলো না। এই যে K-19 যে নাগরিকত্ব দেওয়ার যে সিস্টেম করেছে, ওই যে এম্পাওয়ার্ড কমিটি, অমুক তমুক হেন তেন, এই সমস্তগুলোও কিন্তু আলটিমেটলি ফাঁসিয়ে দেওয়ার একটা পদ্ধতি কিনা। এই ওবিসি লোকগুলো যেমন আজকে দুশ্চিন্তার মধ্যে পড়লেন, এই নাগরিকত্বের প্রশ্নে বিজেপি যা করছেন, মানে ওটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এটা করছেন মোদি, এইগুলো শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আগে ডিএম দিতেন, এখন কাকে ঠিক করবেন জানি না। পোস্ট অফিসের কোনো অফিসারকে ঠিক করে দিলেন, ইনকাম ট্যাক্সের অফিসের কোনো একজন অফিসারকে ঠিক করে দিলেন, এবং আলটিমেটলি শেষ পর্যন্ত কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের নানান রকম আইন কানুনের প্যাচে পড়ে যদি ফেঁসে যায় তো আপনি ফেঁসে গেলেন। আর ফেঁসে যদি গেলেন তো ফেঁসে গেলেন। এখন না বুঝে ফেঁসে যাওয়া একরকম, না বুঝে কিছু করেছে, কিন্তু আমার মনে হচ্ছে বিজেপি এরকম একটা ফাঁসানোর চক্রান্ত করছে না তো, যে এরকমভাবে একটা কিছু করে আমি তো পার হয়ে যাই, লোকগুলোকেও ফাঁসে দিলাম, এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। বিজেপির কাজটাও মিটলো আর উদ্বাস্তুগুলোকেও অথই জলে ডুবিয়ে দেওয়া গেল। এইসব বিষয়গুলো আপনারা একটু চোখ মুখ খোলা থাকুন। এই কথাগুলো বলবার জন্য আজকে আমার এই ভিডিও। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন।